আমাদের আজকের গল্পের নাম দ্য কিং অফ ক্লাবস। গল্পটি নেওয়া হয়েছে আগাথা ক্রিস্টির লেখা ডিটেকটিভ পোয়ারো থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, দেবস্মিতা, বর্ণালী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এক এক সময় সত্য ঘটনাও সাজানো কাহিনীর কাছে মিথ্যে বলে মনে হয়। তার এ ধরনের অভাবনীয় উপহার শুনেও বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে কাগজটার দিকে হাত বাড়ালাম আমি। সকালের কাগজটা পড়েছো তুমি? পড়েছি, আর পড়ার পর সহানুভূতির সঙ্গে সেটা আবার ভাঁজ করে রেখেছি। তোমার মতো মেঝের উপরে ফেলে দিইনি। সব কিছুর একটা নিয়ম আছে পদ্ধতি, কিন্তু দুঃখের কথা এই বোধটুকু তোমার মধ্যে নেই। তুমি তাহলে থিয়েটার দলের কর্মসূচি হেনরি রিডবার্নের খুনের ঘটনাটা পড়েছ? আমার এই মন্তব্যটা খুনের পরিপ্রেক্ষিতেই। এক এক সময় সত্য ঘটনাও সাজানো কাহিনীর কাছে শুধু মিথ্যে বলে মনে হয় না, সেটা অনেক বেশি নাটকীয় হয়ে দাঁড়ায়। সেই সুপ্রতিষ্ঠিত মধ্যবিত্ত ইংরেজ আগল্যান্ডারের পরিবারের কথা চিন্তা করে দেখো। মা, বাবা, পুত্র, কন্যা, এদেশে হাজার হাজার পরিবারের কাছে তারা আদর্শ। পরিবারের পুরুষ সদস্যরা প্রতিদিন শহরে যায় কাজ করতে, আর নারীরা বাড়ির কাজ দেখে থাকে। সম্পূর্ণ শান্তিপূর্ণ জীবন তাদের। গতকাল রাতে তারা তাদের শহরতলির বাড়ির ড্রয়িং রুমে বসে ব্রিজ খেলছিল। হঠাৎ আগাম কোনো সতর্কবাণী না দিয়েই জানালার কপাট খুলে গেল এবং একজন মহিলা ঘরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তার ধূসর রঙের স্যাটিন ফ্রকে লাল রং লেগে থাকতে দেখা যায়। মেঝের ওপর পড়ে গিয়ে জ্ঞান হারাবার আগে কেবল একটা কথাই তার মুখ থেকে অস্ফুটভাবে উচ্চারিত হয়েছিল, খুন। ভ্যালোর সেন্ট ক্লেয়ার, সম্প্রতি লন্ডনে ঝড় তোলার বিখ্যাত নর্তকী সে। তার ছবি দেখেই তারা তাকে চিনে থাকবে। এটা কি তোমার কথার মারপ্যাচ, নাকি দি ডেইলি নিউজ মঙ্গারের রিপোর্ট? খবরটা তাড়াতাড়ি প্রেসে দেওয়ার তাগিদ ছিল দি নিউজ মঙ্গারের, আর প্রকাশিত খবরটা নেহাতি ঘটনাভিত্তিক। কিন্তু এই কাহিনীর নাটকীয় সম্ভাবনার কথা আমার মাথায় খেলে যায়। যেখানেই মানুষ সেখানেই মানুষের জীবন, আর সেখানেই নাটক। জীবন নিয়েই তো কত নাটক। কিন্তু তুমি যা ভাবছো সবসময় সেটা ঘটতে নাও পারে। তবু তা সত্ত্বেও আমি এই কেসের ব্যাপারে আগ্রহী কেন জানো? সম্ভবত এই কেসের সঙ্গে আমি জড়িয়ে পড়তে পারি। সত্যিই কি তাই? হ্যাঁ, আজ সকালেই একজন ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন। মাউরানিয়ার রাজকুমার পলের পক্ষে আমার সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করেছেন তিনি। কিন্তু এর সঙ্গে তার কি সম্পর্ক থাকতে পারে? তুমি তাহলে ছোট ছোট ইংরেজি দৈনিকের কলঙ্কের ঘটনার খবরগুলো পড়োনি? সেসবের মধ্যে একটা মজাদার কাহিনী হলো, একটি নেংটি ইঁদুরের কথা শুনেছ? কিংবা একটি ছোট্ট পাখি যা জানতে চাই? এই এখানে দেখো। একটা পরিচ্ছদের ওপর পর্দার মোটা ও পেটে আঙুল দিয়ে দেখাতেই আমি তার নির্দেশ অনুসরণ করলাম। বিদেশি রাজকুমার এবং বিখ্যাত নর্তকীর সম্পর্ক কি সত্যি অন্তরঙ্গ? আর মহিলাটি কি তার নতুন হীরের আংটিটা পছন্দ করে? এখন তোমার এই নাটকীয় বিশ্লেষণ প্রসঙ্গ আবার শুরু করতে গিয়ে বলতে হয়, তোমার মনে আছে ডেইজি মেডের ড্রয়িং রুমের কার্পেটের উপরে মাদামোয়াজেল সেন্ট ক্লেয়ার সবে মাত্র তখন অজ্ঞান হয়ে পড়ে গেছে? মনে আছে বই কি। আগল্যান্ডার পরিবারের দুজন পুরুষের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। মহিলাটির চিকিৎসা করানোর জন্য একজন ছুটে যায় ডাক্তার আনার জন্য। প্রসঙ্গত ঘটনার আকস্মিকতায় দারুণভাবে আতঙ্কিত হয়ে উঠেছিল সে, আর অপরজন ছুটে যায় পুলিশ স্টেশনে। সেখানে সে তার আতঙ্কের কাহিনী বলার পর পুলিশকে সঙ্গে নিয়ে ফিরে আসে ভিলাতে। ডেইডিমেস জায়গাটা খুব একটা বেশি দূরে নয়। সেই বিখ্যাত মানুষটিকে দেখতে পায় তারা সেখানে। এক অপ্রীতিকর ঘটনার দুর্ভোগ পোহাতে হয় তাকে। লাইব্রেরিতে পড়েছিলেন তিনি। দূর থেকে প্রথমে তার মাথার পেছনের দিকটা চোখে পড়ল। মাথাটা ফেটে চৌচির, ডিমের খোলার মতো। আমিও আপনার ভাবধারার অনুগামী। ক্ষমা করবেন আমাকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ওই তো মসিয়েলি প্রিন্স। কাউন্ট ফিউডরের ভূমিকায় আমাদের সম্মানিত অতিথির আবির্ভাব ঘটল সেখানে। অদ্ভুত চেহারার যুবক তিনি, দীর্ঘদেহী, চোখে মুখে একটা অদম্য ইচ্ছার ছাপ স্পষ্ট, পাতলা চিবুক, বিখ্যাত মরওয়ানবার্গের আদলে মুখ
এবং কালো গভীর চোখ থেকে মুঠো মুঠো আগুন ঝরে পড়ছিল যেন। মসিয়ে পোয়ারো, রাইট? আমার বন্ধুটি মাথা নত করে তাকে অভিবাদন জানালো। মসিয়ে, দারুণ অসুবিধায় পড়েছি আমি, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি এতটাই চিন্তাগ্রস্ত। আমি আপনার দুশ্চিন্তা উপলব্ধি করতে পারছি। মাদামোজেল সেন্ট ক্লেয়ার আপনার অত্যন্ত প্রিয় বান্ধবী ছিল, তাই না? ওকে আমার স্ত্রীর মর্যাদা দেব বলে আশা করছি। চোখ বড় বড় করে তাকালো পরও। রাজকুমার বলতে থাকেন, আমাদের পরিবারে আমি প্রথমেই অসবর্ণ বিবাহে আবদ্ধ হতে যাচ্ছি না। আমার ভাই আলেকজান্ডারও সাম্রাজ্য তুচ্ছ করেছিল। এখন আমরা অনেক সুখে আছি, সাবেকি জাতপাতের সংস্কার থেকে মুক্ত। তাছাড়া সত্যি বলতে কি, এক হিসেবে মাদামোজেল আমার সমগোত্রীয়। আপনি তার ইতিহাস শুনেছেন কিংবা কিছু আভাস কি পেয়েছেন? ওকে ঘিরে অনেক রোম্যান্টিক কাহিনী জড়িয়ে আছে। বিখ্যাত নর্তকীদের কাছে সেসব কাহিনী একেবারে বেমানান নয়। আমি শুনেছি তিনি একজন ঠিকা পরিচারিকার মেয়ে, এবং এও শুনেছি তার মা নাকি রুশি ডাচেস ছিলেন। প্রথম কাহিনী অবশ্যই বাজে, শুধু বানানো গল্পগাথা। তবে দ্বিতীয় কাহিনীটি সত্য। তার সেই পরিচয় গোপন রাখতে বাধ্য সে, আমার অন্তত তাই মনে হয়। আর সে তার অবচেতন মনে হাজারবার তার প্রমাণ দিয়েছে। আর জানেন মসিয়ে পোয়ারো, বংশগত ব্যাপারে আমি বিশ্বাসী। বংশগত ব্যাপারে আমিও বিশ্বাসী। এই প্রসঙ্গে আমি কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। কিন্তু এবার আমি কাজের কথায় আসছি। মসিয়ে প্রিন্স, আপনি আমাকে দিয়ে কি করাতে চান? আপনার ভয়টা কিসের? এই অপরাধের সঙ্গে মাদামোজেল সেন্ট ক্লেয়ার কি জড়িত? তাহলে অবশ্যই রিডবার্নকে জানাতে তিনি জানতেন না। হ্যাঁ, প্রকাশ্যে তিনি বলেছিলেন যে তিনি বেরিয়েছিলেন, সেন্ট ক্লেয়ারকে ভালোবাসেন তিনি। আর তিনি? তাকে বলার মতো কিছুই ছিল না। আচ্ছা, তাকে ভয় পাওয়ার মতো কোনো কারণ ছিল সেন্ট ক্লেয়ারের? একটু ইতস্তত করলেন যুবরাজ। এর মধ্যে একটা আকস্মিক ঘটনা ঘটে যায়। আলোক দৃষ্টি সম্পন্ন জারাকে আপনি চেনেন? না। চমৎকার মহিলা তিনি। সুযোগ পেলে এক সময় তার সঙ্গে আপনার পরামর্শ করা উচিত। গত সপ্তাহে ভ্যালেরি আর আমি দেখা করতে চাই তার সঙ্গে। তিনি আমাদের কার্ডগুলো পড়ে দেখেন। ভ্যালেরিকে তার আসন্ন বিপদের কথা বলেন তিনি, আর তার ভাগ্যাকাশে নাকি মেঘ জমে উঠেছে। তারপর তিনি শেষ কার্ডটি উল্টান, আর ওরা যেটাকে তুরুপের তাস বলে থাকেন সেটাই আর কি। চিরিয়ার সাহেব ভ্যালেরিকে তিনি বললেন, সাবধান, একটা লোক আপনাকে তার ক্ষমতা দিয়ে বশীভূত করতে চাইছে। আপনি তাকে ভয় করেন, তার মারফত আপনার ভীষণ বিপদ। আমার ধারণা আপনি তাকে চেনেন। কি চেনেন না? ভ্যালেরির মুখ তখন কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। মাথা নেড়ে সে তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তাকে চিনি। তার কিছু পরেই আমরা সেখান থেকে চলে আসি। ভ্যালেরির প্রতি জারার শেষ সতর্কবাণী হল, চিরিতনের সাহেবকে সাবধান, তার তরফ থেকে আপনার বিপদ ঘনিয়ে আসছে। ভ্যালেরিকে আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু সে আমাকে কিছুই বলেনি। কেবল আমাকে আশ্বস্ত করে বলেছিল যে সব ঠিক আছে। কিন্তু গতকাল রাতের পর থেকে এখন আমি সম্পূর্ণ নিশ্চিত যে রিডবার্নের মধ্যেই চিরিতনের সাহেবকে প্রত্যক্ষ করে থাকবে ভ্যালেরি, আর তাতে দারুণ ভয়ও পেয়েছিল। তারপরেই সহসা কিছু সময়ের জন্য নীরব হয়ে যান যুবক। তারপর আবার মুখ খুললেন। আজ সকালে খবরের কাগজের পাতায় দৃষ্টি পড়তেই কেন যে আমি ভয় পাই তার কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি। ধরুন যদি ভ্যালেরির অবস্থা এখন পাগলের মতো হয়ে যায়। না 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 না, সেটা অসম্ভব। পোয়ারো উঠে দাঁড়ালো। যুবরাজের পিঠের ওপর সান্ত্বনার হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করে বলল, আপনাকে আমার বিনীত অনুরোধ, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। ব্যাপারটা আমার হাতেই ছেড়ে দিন। তাহলে আপনি কি স্ট্রেথামে যাবেন? আমার কাছে খবর আছে এখনো সেখানেই আছে ও, মানে ডেজিমেডে। ঘটনার আকস্মিকতার দরুন আতঙ্কিত ও এখন। রাষ্ট্রদূত মারফত আমি সব ব্যবস্থা করে রেখেছি। সব জায়গায় আপনার প্রবেশাধিকার থাকবে। তাহলে আমরা এখন যাচ্ছি। তুমি আমার সাথী হবে নাকি হেস্টিংস? মাথা নেড়ে সায় দিলাম আমি। বিদায় মসিয়ে প্রিন্স। যেন এক অদ্ভুতপূর্ব চমৎকার ভিলা মন্ডেসার, আধুনিক
এবং আরামদায়ক। রাস্তা থেকে বেশ খানিকটা দূরে বাড়ির পেছনে 1 একর জমি নিয়ে চমৎকার বাগান। যুবরাজ পলের নাম বলতেই বাটলার সঙ্গে সঙ্গে আমাদের ঘটনাস্থলে নিয়ে গেল। চমৎকার লাইব্রেরি রুম। সারা বাড়ির পেছন থেকে সমস্তটা জুড়ে যেন এই লাইব্রেরি ঘর। দুধারেই একটা করে জানালা, একটা জানালার সামনে গাড়ি চলা পথের দিকে, আর অপরটি বাড়ির পেছনের দিকে বাগানে। এই লাইব্রেরি ঘরেই মৃতদেহ পড়েছিল। পুলিশ তদন্তের কাজ ছেড়ে কিছুক্ষণ আগেই মৃতদেহ স্থানান্তর করার ব্যবস্থা করে। এটা খুবই বিরক্তিকর। বিড়বিড় করে বললাম পোয়ারোকে, কে জানে কোনো ক্লু তারা নষ্ট করে ফেলেছে কিনা। তোমাকে আমি কতবারই না বলেছি, যে কোনো পরিস্থিতিতে ঘটনাস্থল থেকে ক্লু খুঁজে বার করা যায়। প্রতিটি রহস্যের সমাধান নিহিত থাকে ওই ছোট ছোট ধূসর মস্তিষ্ক কোষে। বাটলারের দিকে তাকালো সে। আমার ধারণা মৃতদেহ সরানো ছাড়া ঘরের অন্য কোনো জিনিস স্পর্শ করা হয়নি। না স্যার, গতকাল রাত্রে পুলিশ আসার আগে ঠিক যেমনটা ছিল তেমনটাই রয়েছে। ওই যে পর্দাগুলো এখন দেখছি, ওগুলো জানলার ওপরে তোলা হয়েছে। ওপরের জানলারও একই অবস্থা। গতকাল রাত্রে ওগুলো তোলা ছিল? হ্যাঁ স্যার, প্রতি রাত্রে আমি পর্দাগুলো তুলে দিয়ে থাকি, কিন্তু গতকাল আমি আমার রোজকার কাজটা সমাধা করতে পারিনি। তাহলে মিস্টার রিডবার্ন নিজেই পর্দাগুলো তুলে দিয়ে থাকবেন। আমার তাই মনে হয় স্যার। তোমার কি মনে হয়? তোমার মনিব গতকাল রাত্রে কোনো অতিথি আগমনের জন্য প্রতীক্ষা করছিলেন? না স্যার, সেরকম কথা তিনি তো আমাকে বলেননি। তবে তিনি আমাকে সতর্ক করে দিয়েছিলেন নৈশ বোঝার পর তাকে যেন বিরক্ত না করা হয়। জানেন স্যার, বাড়ির পাশে এক টেরেসের পথে লাইব্রেরি থেকে বাইরে বেরোবার একটা দরজা আছে, আর সেই দরজা পথ দিয়েই হয়তো কাউকে আন জানিয়ে থাকবেন তিনি। তা সেরকম করার অভ্যাস তার ছিল নাকি? আমি তো তাই বিশ্বাস করি স্যার। দরজার দিকে এগিয়ে গেল পোয়ারো। খোলাই ছিল দরজা। সেই দরজা পথে পা ফেলে এলো টেরেসে সে। ডান দিকে গাড়ি চলার পথ, আর বাঁদিকে লাল ইটের দেওয়াল। এই দিকটা বাগান স্যার। আরও একটা দরজা আছে বটে, তবে সন্ধ্যে 6টার পর সেটা বন্ধ করে দেওয়া হয়। মাথা নাড়ল পোয়ারো। তারপর আবার সে প্রবেশ করলো লাইব্রেরিতে। বাটলার তাকে অনুসরণ করল। গতকাল রাতের ঘটনার ব্যাপারে কোনো কিছুই কি তোমার কানে আসেনি? হ্যাঁ স্যার, রাত 9টা বাজার কিছু আগে লাইব্রেরিতে আমরা কণ্ঠস্বর শুনতে পাই। তবে সেটা স্বাভাবিক নয়, বিশেষ করে একজন মহিলার কণ্ঠস্বর যখন। তবে অবশ্যই স্বীকার করব, অন্যদিকে সার্ভেন্ট হলে আমরা যখন চলে যাই তখন আমরা আর কিছুই শুনতে পারি না। তারপর রাত 11টার সময় পুলিশ আসে। তা কতজনের কণ্ঠস্বর শুনেছিলে তোমরা? তা বলতে পারবো না স্যার, আমি কেবল মহিলার কণ্ঠস্বর শুনতে পাই। মাফ করবেন স্যার, তবে ডক্টর রয়ান এখনও বাড়িতেই আছেন, আপনি দেখা করতে পারেন তার সঙ্গে। প্রস্তাবটা লোভনীয়। লাফিয়ে উঠলাম আমরা। মিনিট কয়েকের মধ্যেই মাঝবয়সী সদা হাস্যময় ডাক্তার এসে মিলিত হলো আমাদের সঙ্গে, আর পরের প্রয়োজনীয় সব খবরই পরিবেশন করল সে। জানালার ধারে পড়েছিলেন রিডবার্ন, মাথাটা মার্বেল পাথরের দিকে, পা দুটো ছড়ানো। তার দেহে দুটো ক্ষতচিহ্ন লক্ষ্য করা যায়, একটা দু চোখের মাঝখানে, আর অপরটির ক্ষত ভয়ঙ্কর মাথার পেছনে। তিনি কি চিত হয়ে পড়েছিলেন? হ্যাঁ, ওই তো এখানেই তার চিহ্ন দেখা যাচ্ছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে পেছন থেকে তার মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মেঝের উপরে পড়ে গিয়ে থাকবেন তিনি। অসম্ভব। সে অস্ত্র যে ধরনেরই হোক না কেন, অল্প কিছু দূরত্ব থেকে মাথার ঘুলিতে বিদ্ধ করানো হয় সেটা। সামনের দিকে দৃষ্টি ফেলে চিন্তিতভাবে তাকিয়ে রইল পোয়ারো। প্রতিটি জানালার খাঁজে রয়েছে ধনুকের মতো বাঁকানো মার্বেল পাথর বসানো। হাতলগুলো সিংহের মাথার আদলে তৈরি। পরের চোখে আলো ফুটে উঠল, সঙ্গে সঙ্গে বলল, ধরা যাক পেছন থেকে উনি সিংহের মাথার উপরে ঢলে পড়েন এবং সেখান থেকে মাটিতে পড়ে যান। আপনি যা বর্ণনা দিলেন এইভাবে সেই ক্ষতটা হতে পারে না। হ্যাঁ, তা সম্ভব, কিন্তু যেভাবে যে অবস্থানে তিনি পড়েছিলেন তাতে এই যুক্তিটা খাটে না। শুধু তাই নয়, অসম্ভব বলা যায়। তাছাড়া জানালার মার্বেল পাথরে রক্তের কোনো চিহ্ন দেখা যায়নি। আর সেই রক্ত যদি সেখান থেকে মুছে ফেলা হয়ে থাকে? কাজ ঝাঁকালেন ডাক্তার।
তিনি সম্মত জানালেন যে এটা সম্ভব। খুবই সম্ভব। আপনি কি মনে করেন কোনো মহিলা তাকে এইভাবে ঘুষি কিংবা অস্ত্র দিয়ে আঘাত করতে পারেন? ও হো, আমি বলবো এটা একেবারে প্রশ্নাতীত। আমার ধারণা আপনি কি মাদামোজেল সেন্ট ক্লেয়ারের কথা চিন্তা করছেন? আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশেষভাবে কারোর কথাই চিন্তা করতে পারি না, সংযতভাবে বলল পরও। তারপর সেই খোলা জানালার পথে ফিরে তাকালো। ওদিকে ডাক্তার তখনও বলে চলেছে, ওই জানালা পথে এখান থেকে চলে যান মাদামোজেল সেন্ট ক্লেয়ার। গাছগুলোর ফাঁক দিয়ে ডেইজি মেডের দৃশ্য আপনি প্রত্যক্ষ করতে পারবেন। ভালো করে তাকিয়ে দেখুন। অবশ্য এ বাড়ির সামনে রাস্তার ওপর অন্য আরও অনেক বাড়িঘর রয়েছে, তবে এদিক থেকে কেবলমাত্র ডেইজি মেডই চোখে পড়ে সবার আগে। আপনার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ডক্টর। এসো হেস্টিংস, মাদামোজেলের পায়ের ছাপ অনুসরণ করে আমরা চলি। ভেরেলি সেন্ট ক্লেয়ারের পায়ের ছাপ অনুসরণ করে বাগানের পথ ধরে হেঁটে চলল পারো। তারপর বেরিয়ে এলো একটা লোহার গেট পেরিয়ে, এবং সেখান থেকে সবুজ ঘাসের ওপর পা ফেলে কয়েক গজ পেরিয়েই ডেইমিজের বাগানে গেটের সামনে এসে দাঁড়ালো তারা। সামনে আধ একর জমির ওপর ছোট্ট একটি অতি সাধারণ চাকচিক্যহীন আর বিড়ম্বহীন বাড়ি। জানলার নিচে ছোট্ট কয়েকটা সিঁড়ির ধাপ। সেই সিঁড়ির পথের দিকে তাকিয়ে মাথা দোলালো পরও। ওই জালনা পথেই ডেইজি মেডে প্রবেশ করে থাকবেন মাদামোজেল সেন্ট ক্লেয়ার। আমাদের এখন খুব একটা তাড়া নেই, কি বলো? অতএব সামনের দরজা দিয়ে প্রবেশ করাটাই ভালো। একজন পরিচারিকা দরজা খুলে দিয়ে ড্রয়িং রুমে আমাদের বসালো। তারপর মিসেস অ্যাগল্যান্ডারের খোঁজে বেরিয়ে গেল ঘর থেকে। গত রাতের পর থেকে সম্ভবত ঘরের কিছুই স্পর্শ করা হয়নি। ফায়ারপ্লেসের পোড়াছাই তেমনই পড়ে রয়েছে, সরানো হয়নি। ঘরের ঠিক মাঝখানে ব্রিজ টেবিলটা রয়েছে। টেবিলের ওপর দামি তাসের পাতাগুলোও রয়েছে। অপর তিনজনের হাতে তাসগুলো টেবিলের তিন কোণায় পড়ে থাকতে দেখা গেল। তুচ্ছ আজে বাজে জিনিসে ভর্তি ঘরটা। প্লাস্টার ঘষা কুচ্ছিত দেওয়ালের কিছু অংশের দৈনতা ঢাকা পড়ে গেছে। আমার থেকেও বেশি মনোযোগ সহকারে পরও কতকগুলো ছবি দেখল। মাঝে মাঝে দু একটা ছবির তারিফও করতে কসুর করছিল না সে। আমি তার মন্তব্যে সায় দিয়ে তখন পরিবারের একটা গ্রুপ ফটোর ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিলাম। নিখুঁতভাবে দাড়ি ছাটা একজন ভদ্রলোক, মিনি পাহাড় সমান উঁচু করে চুল বাঁধা একজন মহিলা, হৃষ্টপুষ্ট চেহারার একটি ছেলে এবং মাথায় প্রয়োজনে অতিরিক্ত রিবন দিয়ে চুল বাঁধা দুটো ছোটো ছোটো মেয়ে। এই নিয়েই গ্রুপ ফটো। ধরে নিলাম বেশ কয়েক বছর আগেই তোলা অ্যাগল্যান্ডারের পরিবারের এই ছবি। তাই বেশ আগ্রহ নিয়েই আমি ছবিগুলো দেখছিলাম। এমন সময় দরজা ঠেলে এক যুবতী ঘরে এসে ঢুকলো। এগিয়ে গিয়ে পড়া বলল, আপনিই তো মিস্টার অ্যালেন্ডার? আপনাকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত। হাজারো গতকাল রাত্রের ঘটনায় অল্প বিস্তর আপনারা জড়িয়ে পড়েছেন। সমস্ত ব্যাপারটাই যেন কেমন বিরক্তকর। এই ঘটনায় সব যেন কেমন তালকুল পাকিয়ে গেছে। সাবধানে স্বীকার করল মেয়েটি। মিস আগল্যান্ডারের মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো গত রাত্রে নাটকীয় সব উপকরণ তার মুখ থেকে যেন ছিনিয়ে মিলিয়ে গেছে। আর তার প্রমাণ পেলাম আমি কথার মধ্যে। ঘরের এই বিশৃঙ্খল অবস্থার জন্য আমি অত্যন্ত দুঃখিত। চাকর বাক্যরা শুধু বোকার মতো উত্তেজিত হতে জানে। বাড়ির যে নিত্য প্রয়োজনীয় কিছু কাজ থাকতে পারে, হয় তারা ভুলে যায় কিংবা ভোলার ভান করে থাকে। গতকাল রাত্রে আপনারা তো এই ঘরেই বসেছিলেন? হ্যাঁ, নৈশভোজের পর আমরা এখানে বসেই ব্রিজ খেলছিলাম। তখন মাফ করবেন, তা কতক্ষণ আপনারা ব্রিজ খেলেছিলেন? মনে করতে দিন। দুঃখিত, আমি ঠিক বলতে পারছি না। তবে আমার ধারণা তখন রাত প্রায় 10টা হবে। আমার মনে আছে তখন অনেকগুলো রাবারের খেলা হয়ে গিয়েছিল। আর আপনি নিজে কোথায় বসেছিলেন? আমি আমার মায়ের সঙ্গে খেলছিলাম আর একটা নোট র্যাম্প ডেকেছিলাম। হঠাৎ কোনো সতর্ক না করেই জানলাটা শব্দ করে খুলে যায় আর মিস সেন্ট ক্লেয়ার ঘরের মধ্যে লাফিয়ে পড়েন। আপনি তাকে চিনতে পেরেছিলেন? আমার একটা অস্পষ্ট ধারণা ছিল তার মুখটা পরিচিত। তিনি তো এখনও এখানেই আছেন, তাই না? হ্যাঁ, কিন্তু কারোর সঙ্গে তিনি দেখা করতে চাইছেন না। তার সেই অসহায় ভাবটা এখনও কাটেনি। সে যাই হোক, আমার মনে হয় আমার সঙ্গে তিনি দেখা করবেন।
আপনি তাকে গিয়ে বলবেন মৌরানী আর যুবরাজ পলের বিশেষ অনুরোধে আমি এখানে এসেছি। আমার ধারণা যুবরাজের নামটা শুনেও মেয়েটির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দিল না। আগের মতোই শান্ত ও নিরুত্তাপ রইল সে। তবে আর কোনো মন্তব্য না করেই যথাস্থানে খাবারটা পৌঁছে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে, এবং প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এসে জানালো আমাদের সঙ্গে দেখা করবেন মাদামোয়াজেল সেন্ট ক্লেয়ার তার নিজস্ব ঘরে। আমরা তাকে অনুসরণ করলাম ওপরতলায়। মোটামুটি মাঝারি আকারের হালকা শয়নকক্ষ। জানালার একধারে কাচের ওপর অর্ধশয়িত অবস্থায় বসেছিলেন একটি মহিলা। আমরা ঘরে প্রবেশ করতেই তিনি তার ঘাড়টা ঘোরালেন। মহিলার মধ্যে একটা অদ্ভুত মিল সঙ্গে সঙ্গে আমার নজর কাড়ল। চেহারা ও রঙের মধ্যে বৈপরীত্য থাকলেও মিস আগল্যান্ডার ও মিস সেন্ট ক্লেয়ারের মুখে একটা মিল অনুভূত হলো। ভ্যালেরি সেন্ট ক্লেয়ার ও মিস আগল্যান্ডার চাহনি বা হাবভাবের মধ্যে কোনো তফাৎ নেই। যাই হোক, এখন এই মুহূর্তে ভ্যালেরির মধ্যে একটা নাটকীয় ভাব দেখতে পেলাম। একটা রোম্যান্টিক পরিবেশ সৃষ্টি করতে চাইছিলেন তিনি। লাল টকটকে ফ্লানেলের ড্রেসিং গাউনে ঢাকা তার দুটো পা, পরনে ঘরোয়া পোশাক। ড্রেসিং গাউনটা প্রাচ্যের মতোই ঢিলেঢালা হলেও এই পোশাকে তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। এবার তার বড় বড় গভীর চোখ দুটির দৃষ্টি পড়ল পোয়ারোর ওপর। পলের কাছ থেকে আসছেন আপনি? তার চেহারা এবং অবয়বের সঙ্গে খাপ খেয়ে যায় তার কণ্ঠস্বর, ক্ষীণ অথচ ভরাট গলা। হ্যাঁ মাদামোয়াজেল, তার হয়ে আর আপনার হয়েও কাজ করতে এসেছি আমি। বেশ, কি জানতে চান বলুন। গতকাল রাত্রে যা যা ঘটেছিল তার সব কিছুই আমি জানতে চাই। আপনার কি মনে হয় আমি মিথ্যে বলবো কিংবা কিছু গোপন করব? তেমন বোকা আমি নই। আমি বেশ ভালোভাবেই জানি যে এক্ষেত্রে কোনো কিছু গোপন করা যায় না। মৃত মানুষটি আমার অনেক গোপন খবর জানতেন। সে প্রসঙ্গের সূত্র ধরে তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। পলের স্বার্থে আমি তার শর্ত মেনে নিয়েছিলাম। পলকে হারানোর কোনো রকম ঝুঁকি আমি নিতে চাইনি। এখন তিনি মৃত, আর সেই সঙ্গে আমি নিরাপদ। কিন্তু তাই বলে মনে করবেন না যে আমি তাকে খুন করেছি। না, আমি তাকে খুন করিনি। মাদামোয়াজেল, আমাকে এই কথা বলার প্রয়োজন ছিল না। আপনি বরং গতকাল রাত্রে কি ঘটেছিল সেটা মনে করার চেষ্টা করে আমাকে বলুন। হ্যাঁ, এবার মনে পড়েছে। আমি তাকে প্রচুর টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তার হাবভাব দেখে আমার মনে হলো আমার টাকার প্রতি তার বিন্দুমাত্র লোভ নেই। তার মনে তখন বদ মতলব ঘুরপাক খাচ্ছিল। আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইছিলেন তিনি। গতকাল রাত 9টায় আমাকে যেতে বলেছিলেন তিনি। মন্ডেসারে যাওয়ার কথা আমার। জায়গাটা আমি জানতাম, আগেও আমি গিয়েছিলাম সেখানে বেশ কয়েকবার। পাশের দরজা পথে লাইব্রেরি ঘরে ঢোকার কথা আমার, যাতে করে চাকর বাকররা আমাকে দেখতে না পায়। মাফ করবেন মাদামোয়াজেল, সেই রাত্রে তার মতন একজন লোককে বিশ্বাস করে একা সেখানে যেতে ভয় করেনি আপনার? হয়তো ভয় পেয়েছিলাম, কিন্তু আমার দিকটাও একবার ভেবে দেখুন। আমি একেবারে নিঃসঙ্গ, একা। আমার সঙ্গে সেখানে যাওয়ার জন্য বলার মতো কেউ ছিল না। আর আমি তখন দারুণ মরিয়া তার সঙ্গে একটা বোঝাপড়া করার জন্য। আমাকে লাইব্রেরিতে আহ্বান করলেন তিনি। উফ, কি ভয়ঙ্কর তিনি! আমি খুশি তিনি মৃত। ইঁদুরের সঙ্গে বেড়ালের খেলার মতো খেলা খেলছিলেন তিনি আমার সঙ্গে। উপহাস করছিলেন আমাকে তিনি। আমি করুণা ভিক্ষা করছিলাম তার কাছে নত জানু হয়ে। আমি আমার সমস্ত গহনা ও অলংকার দিতে চেয়েছিলাম তাকে, কিন্তু সবই বৃথা। তারপর তিনি তার শর্ত আরোপ করেন। আমি অস্বীকার করি। তার সম্পর্কে আমার ধারণার কথা আমি তাকে বলি। তার উপর ভীষণ রেগে যাই আমি। শান্ত অবিচল থেকে তিনি কেবল হাসতে থাকেন। তার শর্তটা যে কি আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তারপর আমি নীরব হয়ে যাই।
আমার তখনকার উপলব্ধি হলো পাথরের চোখে জল ফোটানো যায়, কিন্তু ওই নিষ্ঠুর মানুষটার হৃদয় টলানো যাবে না কখনো। আর ঠিক সেই সময় একটা আচমকা শব্দ শোনা যায় জানালার পর্দার ওপার থেকে। শব্দটা শুনতে পেয়েছিলেন তিনিও। উঠে গিয়ে জানলার পর্দাটা তুলে দেন তিনি, বোধহয় শব্দটা কোত্থেকে আসছে সেটা দেখার জন্য। একটা লোককে লুকিয়ে থাকতে দেখা যায় সেখানে। ভয়ঙ্কর বীভৎস দেখতে সেই লোকটাকে, ভবঘুরের মতো বেড়াতে বেরিয়েছে যেন। সে রেডবার্নের মাথায় আঘাত করে এবং তিনি তখন পড়ে যান। ভবঘুরে লোকটি তখন তার রক্তমাখা হাত দিয়ে আমার একটা হাত চেপে ধরে। আমি তখন কোনো রকমে তার হাত ছাড়িয়ে নিয়ে সেই জানালা টপকে পালিয়ে আসি বাঁচার তাগিদে। তারপর এ বাড়িতে আলো জ্বলতে দেখে ছুটে আসি এখানে। জানালার খড়খড়িগুলো খোলা ছিল। সেই খোলা জানালা পথে কয়েকজনকে ব্রিজ খেলতে দেখি। আমি প্রায় হুমড়ি খেয়ে পড়ি ঘরের মধ্যে। আমার তখন দম বন্ধ হয়ে আসছিল। কোনো রকমে অস্ফুটে খুনি শব্দটা উচ্চারণ করা মাত্র আমার চোখের সামনে সবকিছু অন্ধকার বলে মনে হচ্ছিল তখন। ধন্যবাদ মাদামোজেল, আমি বেশ বুঝতে পারছি সেই ভয়ঙ্কর ঘটনাটা আপনার স্নায়ুকোষগুলোতে দারুণ আঘাত করে থাকবে। এখন এই ভবঘুরে লোকটির কথায় আসা যাক। তার বিবরণ দিতে পারবেন আপনি? তার পরনে কি পোশাক ছিল খেয়াল করে বলতে পারেন? না, ঘটনাটা এমনই আকস্মিক আর দ্রুত ঘটে যায়, তার পোশাক দেখার অবসর পায়নি। কিন্তু একদিন না একদিন সেই লোকটাকে কোথাও না কোথাও ঠিক দেখতে পাবই। তার মুখটা আমার মস্তিষ্কে জ্বলছে অহরহ। মাদামোজেল, আর একটা প্রশ্ন করব আপনাকে। অপর জানলায়, মানে গাড়ি চলার রাস্তার দিকের জানলার পর্দাটাও কি তখন তোলা ছিল? হতভম্ব হতে দেখলাম। তার মুখের উপর কালো ছায়া পড়তে দেখলাম। মনে হলো তিনি তার স্মৃতির পাতা উল্টাতে ব্যস্ত হয়ে পড়লেন। আমার মনে হয় আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি, হ্যাঁ, একেবারে নিশ্চিত, সেই জানালার পর্দা তোলা ছিল না। এটা খুবই রহস্যজনক। বিশেষ করে অপর জানলার পর্দা ওঠানো ছিল। অবশ্য তার জন্য কিছু নয়, জোর গলাতেই আমি বলতে পারি এটা জানা খুব একটা জরুরি কিছু নয়। তা মাদামোজেল, আপনি কি এখানে বেশ কিছুদিন থাকবেন? ডাক্তারের ধারণা আগামীকাল শহরে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠব আমি। মিস অগল্যান্ডার চলে গেছে। এবারের লোকেরা অত্যন্ত দয়ালু, কিন্তু এরা তো আমার জগতের মানুষ নন। আমি তাদের ভয় পাইয়ে দিয়েছি। আর আমার কাছে ভালো কথা, এদের মতো গৃহস্থ জীবনে আমার আসক্তি নেই। এক জায়গায় আবদ্ধ থাকার মানসিকতা আমার নেই। তার কথার মধ্যে একটা প্রচ্ছন্ন তিক্ততার আভাস পাওয়া যায়। মাথা নেড়ে তার কথায় সায় দেয় বড়। আমি বুঝি। আশা করি আমার প্রশ্নে আপনি আঘাত পাননি। না মসিয়ে, একেবারেই নয়। তবে আমার কেবল চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব পল যেন সব ঘটনার কথা জানতে পারে। তাহলে মাদামোজেল, আজকের দিনটা আপনার শুভ যাক, এ কামনা করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেই একটু সময়ের জন্য থমকে দাঁড়ালো বড়। তার দৃষ্টি থমকে গিয়েছিল ঘরের সামনে একজোড়া বিশেষ চামড়ার তৈরি চটির ওপর। এই চটি জোড়া আপনার মাদামোজেল? হ্যাঁ মসিয়ে, সবেমাত্র ওগুলো পরিষ্কার করে ওখানে রাখা হয়েছে। ফায়ারপ্লেসের আগুনের ছাই পরিষ্কার করার কথা এই বাড়ির চাকর বাকরদের মনে না থাকলেও জুতো জোড়া পরিষ্কার করতে গিয়ে তাদের খুব একটা উত্তেজনা দেখা যায় না। সে যাই হোক, প্রথমেই দু একটা উল্লেখযোগ্য পয়েন্টের কথা মনে হতে পারে, কিন্তু আমার আশঙ্কা, আবার এটা আমার ধারণা বলেও ধরে নেওয়া যেতে পারে, এই কেসের এখানেই ইতি বলে আমরা ধরে নিতে পারি। কেসটা অতি সহজ সরল বলেই আমার মনে হয়। আর খুনি? এরকুল পোয়ারও কখনো তার শিকার সন্ধানে ভবঘুরেদের পেছনে সময় অপব্যয় করে না। আমাদের সঙ্গে হলঘরে মিলিত হলো মিস অগল্যান্ডার। আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চান। যদি 1 মিনিটের জন্য ড্রয়িং রুমে আপনারা একটু অপেক্ষা করেন। ঘরটা এখনও অস্পষ্ট।
অলসভাবে তাসগুলো একত্রিত করে পরও তার ছোট ছোট আঙুল দিয়ে সাফল করলো। প্রিয় বন্ধু, তুমি কি জানো আমি এখন কি ভাবছি? না। আমার ধারণা একটা নোট র্যাম্প কল দিয়ে ভুল করেছিল মিস অকল্যান্ডার। তার 3টে স্পেড কল দেওয়া উচিত ছিল। পরও তোমার একটা মাত্রা থাকা উচিত। শোনো প্রিয় বন্ধু, সবসময় রক্ত আর ঝড়ঝাপটার কথা আমি বলতে চাই না। হঠাৎ তার মুখটা যেন কঠিন হয়ে উঠল। দেখো দেখো হেস্টিংস, এই তাসগুলোর মধ্যে থেকে চিড়িতনের সাহেবটা উধাও। যারা? মনে হলো আমার কথাটা ঠিক বুঝতে পারল না সে। কাঠগুলো পকেটের ভেতর পুড়ে রাখলো সে। তার মুখটা অত্যন্ত গম্ভীর। হেস্টিংস, আমি এরকুল পোয়ারো। আমি প্রায় একটা বিরাট ভুল করতে যাচ্ছিলাম। হ্যাঁ, একটা বিরাট ভুল। আমি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার সেই কথাটা আমাকে প্রভাবিত করলো বটে, কিন্তু চূড়ান্তভাবে উপলব্ধি করা যায় না। হেস্টিংস, আমার কি মনে হয় জানো? অবশ্যই আমাদের এবার শুরু থেকে ভাবতে হবে। হ্যাঁ, শুরু থেকেই আমাদের ভাবা উচিত। তবে আমরা আর ভুল করব না। আরও কি যেন বলতে চাচ্ছিল পরও, কিন্তু মাঝবয়সী এক সুন্দরী মহিলার প্রবেশে বাধা পেল সে। তার হাতে এক গাদা গৃহস্থলীর বই। মাথা নিচু করে তাকে অভিবাদন জ্ঞাপন করল পরও। আপনি মিস সেন্ট ক্লিয়ারের বন্ধু বলে আমি ধরে নেব স্যার? মাদাম, আমি ওর এক বন্ধুর কাছ থেকে এখানে এসেছি। ওহ, তাই বুঝি? আমি ভেবেছিলাম হয়তো। গতকাল রাত্রে আপনার জালনার খড়খড়িগুলো নিচে নামানো ছিল না নিশ্চয়ই? না, আমার মনে হয় তাই বোধহয় ঘরের আলো দেখতে পেয়েছিল মিস সেন্ট ক্লিয়ার। গতকাল রাত্রে পূর্ণিমার আলো ছিল। আমি ভেবে আশ্চর্য হচ্ছি, জালনার দিকে মুখ করে বসে থাকা সত্ত্বেও আপনার আসন থেকে মিস সেন্ট ক্লিয়ারকে আপনি দেখতে পেলেন না। মাদাম, আমি যে সেটা সর্বান্তকরণে বিশ্বাস করি, আর আমি চাই আপনার পরিশ্রান্ত মনটা একটু বিশ্রাম পাক। শুনলাম মাদামোজেল সেন্ট ক্লিয়ার কালই চলে যাচ্ছেন এখান থেকে। ও, তাই বলুন। ভদ্রমহিলার মুখ দেখে মনে হলো এইমাত্র বুঝি দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন তিনি। সেন্ট ক্লেয়ার চলে যাচ্ছেন শুনে। তাহলে এবার যে আপনাকে সুপ্রভাত জানিয়ে চলে যেতে হচ্ছে ম্যাডাম। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। সামনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখলাম একজন পরিচারিকা সিঁড়ি সাফাই করছিল। তার উদ্দেশ্যে পরও বলল, তা বাছা, তুমি কি ওপর তলায় ওই যুবতী মেয়েটির চপ্পল জোড়া সাফাই করছিলে? মেয়েটি মাথা নাড়ল এবং সে স্বীকার করল যে চপ্পল জোড়া কখনো পরিষ্কার করা হয়েছে বলে তার মনে হয় না। তাহলে ওগুলো কে পরিষ্কার করলো? রাস্তায় নেমে পরকে জিজ্ঞাসা করলাম। কেউ নয়, চপ্পল জোড়া পরিষ্কার করার দরকার হয় না। আমি ধরে নিচ্ছি চমৎকার জ্যোৎস্না রাতে পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটলে জুতোই বা চপ্পলে ধুলো লেগে থাকার কথা নয়, কিন্তু অত বড় বাগানে বড় বড় ঘাসের ওপর দিয়ে হাঁটলে ধুলো কাদা তো লাগারই কথা। হ্যাঁ, সেক্ষেত্রে কাদার দাগ পড়ে থাকতে বাধ্য। আমি তোমার সঙ্গে একমত। বন্ধু, আর মাত্র আধা ঘন্টা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আমরা এখন মন্ডেসারে ফিরে যাচ্ছি। আমাদের পুনরাবির্ভাবে অবাক হয়ে তাকালো বাটলার। তবে লাইব্রেরিতে ফিরে আসায় প্রবেশে বাধা দিল না সে। ওটা ভুল জানালা পরও। গাড়ি চলার পথ ধরে এগিয়ে যেতে দেখে আমি হঠাৎ চিৎকার করে উঠলাম। আমার তা মনে হয় না বন্ধু। দেখো এখানে। মার্বেলের সিংহের মাথার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করল সে। সেটার উপর একটা অস্পষ্ট বর্ণহীন আঠালো দাগ। তারপর সে তার আঙুল সরিয়ে পালিশ করা মেঝের দিকে নির্দেশ করল। সেখানেও একই রকমের দাগ লেগে থাকতে দেখলাম। হয়তো কেউ রিডবার্নের দুটো চোখের মাঝামাঝি ঘুষি মেরে থাকবে। মারাত্মক আঘাতে টাল সামলাতে না পেরে পেছন ফিরে তিনি পড়ে যান ওই মার্বেল পাথরের সিংহের মাথার উপর। তারপর মেঝের উপরে ভুলুণ্ঠিত হন। এরপর তাকে টানতে টানতে অপর জানলার সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে শায়িত অবস্থায় দেখা যায়। ডাক্তারের জবানবন্দি মতো জানলার সামনে থেকে পড়লে মেঝের উপর যেখানে পড়া উচিত ছিল সেখানে নয়। কিন্তু কেন? দেখে শুনে তো মনে হচ্ছে এর কোনো প্রয়োজন ছিল না। অপরদিকের প্রয়োজন আছে বইকি। আর খুনির পরিচিতির ক্ষেত্রে এটা ছিল একটা চাবিকাঠি। যদিও তাকে খুন করার উদ্দেশ্য ছিল না তার, তবুও তাকে এখন খুনি বলেই ধরে নিতে হবে। সে নিশ্চয়ই একজন শক্তি সমর্থ লোক। মেঝের ওপর দিয়ে ভারী দেহটা বহন করছে বলে? না, ঠিক সেই কারণে নয়। কেসটা খুবই আগ্রহব্যঞ্জক। যদিও একটু হলে নিজেকে আমি মূর্খ প্রতিপন্ন করে ফেলতাম। তার মানে তুমি বলতে চাও এখানেই সব কিছু শেষ? তুমি সব জেনে গেছো?
হ্যাঁ। না, তুমি একটা জিনিস জানো না। আর সেটা? তুমি জানো না যে উধাও হওয়া চিরাতনের সাহেবটা কোথায়। ওহো, এই কথাটা যে হাস্যকর বন্ধু, সেটা খুবই হাস্যকর ব্যাপার। কেন? কারণ সেটা আমার পকেটেই রয়েছে। সঙ্গে সঙ্গে পকেট থেকে বার করে দেখালো সে। নেহাত বোকার মতোই আমি বললাম, এটা তুমি কোত্থেকে পেলে? এটা কোনো সারা জাগানোর ব্যাপার নয়, বলা যেতে পারে এটা সির্ফ প্যাকেট থেকে বার করা হয়নি, এটা প্যাকেটের ভেতরেই ছিল। একই ব্যাপার। তোমার কাছে এটা একটা সূত্র বলে মনে হয়েছে, হয়নি? হ্যাঁ বন্ধু, এই ব্যাপারে মহামান্য যুবরাজকে আমার সম্মান জানানো উচিত। আর মাদাম জারাকে? আর হ্যাঁ, সেই মহিলাকেও। ভালো কথা। আমরা এখন কোথায় চলেছি? আমরা এখন শহরে ফিরে যাচ্ছি, তবে তার আগেই ডেইজি মেডে একজন মহিলার সঙ্গে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। সেই পরিচারিকা আবার আমাদের দরজা খুলে দিল। স্যার, ওরা সবাই এখন মধ্যাহ্নভোজ সারতে ব্যস্ত। অবশ্য যদি আপনারা মিস সেন্ট ক্লেয়ারের সঙ্গে দেখা করতে চান, কারণ তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। কিন্তু আমি যে মিসেস অগল্যান্ডের সঙ্গে দু চারটে কথা বলতে চাই, তুমি তাকে বলবে? সে আমাদের ড্রয়িং রুমে গিয়ে বসালো। অপেক্ষা করতে হবে। ডাইনিং রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের পরিবার সবাইকে দেখলাম। ওদের মধ্যে দুজন শক্ত সামর্থ্য দেখতে লোক, একজনের পুরো গোফ আর অপরজনের দাড়ি গোফ কামানো। কয়েক মিনিটের মধ্যে মিস আগল্যান্ডার ঘরে এসে ঢুকলেন। প্রশ্নসূচক চোখে পরের দিকে তাকালো, মাথা নত করে সম্মত জানালো পোয়ারো। মাদাম, আমাদের দেশে আমরা আমাদের মায়ের প্রতি প্রচণ্ড ভক্তি এবং শ্রদ্ধা জানিয়ে থাকি। তিনি আমাদের একাধারে জন্মধাত্রী এবং পূজনীয়া, সব কিছুই। পোয়ারোর গদগদ ভাব দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন মিস আগল্যান্ডার। আর সেই কারণেই আমি এখানে ফিরে এলাম, মায়ের চিন্তা প্রশমিত করার জন্য। মিস্টার রিডবার্নের খুনিকে কখনোই চিহ্নিত করা যাবে না, ভয় নেই আপনার। আমিই এরকুল পোয়ারো, সেই রকমই আশ্বাস আপনাকে দিচ্ছি। আমি ঠিকই বলছি না? কিন্তু মাকে নয়, আমি কি খুনির স্ত্রীকে বলছি সেটা আগে জানতে হবে। এক মুহূর্তের নীরবতা। সম্ভবত মিস আগল্যান্ডার তার নিজস্ব চোখ দিয়ে পরের মধ্যে কি যেন খুঁজে ফেরেন। অবশেষে শান্তভাবে তিনি বললেন, জানি না কিভাবে আপনি এত সব খবর জানলেন, তবে হ্যাঁ, আপনার অনুমান ঠিকই। ব্যাস, এতেই যথেষ্ট মাদামোজেল। তবে আপনার অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। ইংলিশ পুলিশের চোখ এরকুল পোয়ারোর মতো নয়। এরপর সে দেওয়ালে টাঙানো তাদের পরিবারের গ্রুপ ফটোটার দিকে আঙুল তুলে দেখালো। একসময় আপনার আরেকটি কন্যা ছিল, তিনি কি মৃত মাদাম? আবার মুহূর্তের নীরবতা। তিনি তার চোখ দিয়ে জারিফ করলেন পোয়ারোকে। তারপর তিনি উত্তর দিলেন, হ্যাঁ, মৃত সে। ঠিক আছে, এখনই আমাদের আবার শহরে ফিরে যেতে হচ্ছে। তাসের প্যাকেটে চিরিতনের সাহেবটা রেখে দেওয়ার অনুমতি দেবেন আমাকে? এটাই আপনার একমাত্র ভুল, বুঝলেন মাদাম? কেবল 51টা কার্ড নিয়ে 1 ঘন্টা কি তারও বেশি সময় ধরে ব্রিজ খেলা, সে যাই হোক, এই খেলা সম্পর্কে যার কোনো ধারণাই নেই, মুহূর্তের জন্য বাহবা দেবে সে আপনাদের। বাহ, বেশ। স্টেশনের পথে যেতে গিয়ে পোয়ারো বলল, তুমি তো সবই দেখলে। না, আমি কিছুই দেখিনি। স্পষ্ট করে বলো তো, রিডবার্নকে কে খুন করেছে? জুনিয়র জন অগল্যান্ডার। সে না তার বাবাকে খুন করেছে, এ ব্যাপারে আমি খুব একটা নিশ্চিত নই। তবে তাদের মধ্যে শক্তি ও কম বয়সের দিক থেকে আমি এক্ষেত্রে ছেলেকেই খুনি হিসাবে চিহ্নিত করতে চাই। ওই জালনার ব্যাপারটার জন্য তাদের দুজনের মধ্যে কেউ একজন মিস্টার রিডবার্নের খুনি। কেন? লাইব্রেরি থেকে বাইরে বেরোবার 4টি পথ খোলা ছিল, 2টি দরজা আর 2টি জানলা। তবে প্রসঙ্গত একটি পথই ব্যবহার করা হয়। পরোক্ষ বা প্রত্যক্ষ 3টি বেরোবার পথই বাড়ির সামনের দিকে ছিল। এই নাটকের মূল কেন্দ্রবিন্দু হল বাড়ির পেছনের দিকে জানলাটা। এর থেকে প্রতিপন্ন হতে পারে হঠাৎই কোনো কিছু না ভেবেই পেছনে জানলা টপকে ডেইজি মেডে গিয়ে হাজির হয়েছিলেন তিনি। অবশ্য তিনি সত্যি সত্যিই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং জন অগল্যান্ডার তাকে কাঁধে তুলে বহন করে নিয়ে আসে। আর এই কারণেই আমি তখন বলেছিলাম যে খুনি অত্যন্ত শক্তি সমর্থ লোক। তাহলে তারা কি দুজন একই সঙ্গে গিয়েছিল সেখানে? হ্যাঁ, তোমার মনে আছে বন্ধু, ভ্যালেরিকে আমি যখন জিজ্ঞাসা করি সেখানে একা যেতে তার ভয় করেনি, তখন কীরকম ইতস্তত করেছিলেন তিনি।
জন অগল্যান্ডার তার সঙ্গে গিয়েছিল। তাতেই আমার ধারণা রিডবার্নের তেজ বা অধ্যত্ব এতটুকু কমেনি। তারা ঝগড়ায় লিপ্ত হন এবং সম্ভবত ভ্যালেরিকে তিনি কোনোরকম অসম্মানসূচক উক্তি করে থাকবেন। এর ফলে রাগে উত্তেজনায় হঠাৎ তাকে আঘাত করে থাকবে জন অগল্যান্ডার। তারপরের ঘটনাটা তো তুমি সবই জানো। কিন্তু ওই ব্রিজ খেলার প্রসঙ্গটা? আমরা সবাই জানি যে 4 জন খেলোয়াড় ছাড়া ব্রিজ খেলা যায় না। তার সামান্য ব্যাপারটা মানুষের মধ্যে অনেক বিশ্বাস জন্মাতে পারে। সেদিন সন্ধ্যায় সেই ঘরে সারাক্ষণ ধরে মাত্র 3 জন বসেছিল। সে খবর কেই বা রাখতে যাবে? আমি এখনও সেই একই ধাঁধাতেই পড়ে রয়েছি। একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না, নর্তকী ভ্যালেরি সেন্ট ক্লেয়ারের ব্যাপারে অগল্যান্ডের পরিবারের এত আগ্রহ কেন? অবাক করলে আমাকে। কেন ড্রয়িং রুমে অগল্যান্ডের পরিবারের গ্রুপ ফটোটা তুমি দেখোনি? বহুদিন আগে তোলা ছবি। তাতে আরেকটি মেয়ের ছেলেবেলার ছবি ছিল। সেই মেয়েটি তাদেরই। মিসেস অগল্যান্ডের অপর মেয়েটি সেই পরিবারের কাছে মৃত হলেও সারা বিশ্ব জানে সেই মেয়েটিই হলো মিস ভ্যালেরি সেন্ট ক্লেয়ার। কি বললে? 2 বোনকে একসঙ্গে দেখা মাত্র তাদের চেহারার মধ্যে মিল খুঁজে পাওনি তুমি? না, আমি তখন শুধু ভেবেছিলাম তাদের দুজনের মধ্যে অদ্ভুত মিল রয়েছে। তাদের দুজনের মধ্যে কি অদ্ভুত অমিল? কারণ বন্ধু হেস্টিংস, তোমার মনটা এত বেশি উদার, সবসময় তোমার সেই মনে একটা রোম্যান্টিক ভাব জেগে ওঠে। শোনো, ওদের দুজনের মুখের ও দেহের গড়ন একই, তফাৎ শুধু রঙের। মজার ব্যাপার হলো ভ্যালেরি তার পরিবারের কাছে লজ্জাকর, আর তার পরিবার তার জন্য লজ্জিত। সে যাই হোক, বিপদে পড়ে সাহায্যের জন্য তিনি ভাইয়ের শরণাপন্ন হন। আর ব্যাপারটা যখন গণ্ডগোলের দিকে গড়ায়, উল্লেখযোগ্যভাবেই তারা সবাই একসঙ্গে জড়িয়ে পড়েন। পারিবারিক শক্তি এক অভূতপূর্ব জিনিস। একই পরিবারের সব সদস্য বিশেষ ক্ষেত্রে একসঙ্গে লড়াই করতে পারে তাদের শত্রুর বিরুদ্ধে, নিজেদের মধ্যে যতই ঝগড়া কিংবা রেষারেষি থাকুক না কেন। আর ভ্যালেরি তার পরিবারের কাছ থেকেই তার সেই ঐতিহাসিক দক্ষতাটা লাভ করে। যুবরাজ পলের মতো বংশগত ব্যাপারে আমিও বিশ্বাসী। ওরা আমাকে ঠকিয়েছে। তবে সৌভাগ্যক্রমে একটা ঘটনায় এবং মিস অগল্যান্ডারকে প্রশ্ন করার মাধ্যমে সেদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে তাদের অবস্থানের ব্যাপারে মা ও মেয়ের বক্তব্যের মধ্যে তফাৎ খুঁজে পাই আমি। এক্ষেত্রে এরকুল পোয়ারোর কাছে অগল্যান্ডের পরিবার অবশ্যই পরাজিত। এরপর যুবরাজ পলকে তুমি কি বলবে? বলবো, সম্ভবত ভ্যালেরি অপরাধ করেনি। আর এও বলবো যে আমার সন্দেহ সেই ভবঘুরে লোকটির সন্ধান কোনোদিনই পাওয়া যাবে না। এবং জারাকে আমার অভিনন্দন জানাতে বলবো। কি অদ্ভুত মিল রয়েছে এই ঘটনার সঙ্গে জারার ভবিষ্যৎবাণীর। আমার মনে হয় এই ছোট্ট ঘটনাকে চিরিতনের রাজার অভিযান বলে আখ্যা দিলে তোমার কেমন মনে হয় বন্ধু? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।